অযথার্থ বাড়িতে বন্ধুবান্ধবদের আসা যাওয়া তন্ময় পছন্দ করে না। প্রয়োজনে অথবা দাওয়াত করিয়ে বছরে একবার দুইবার আনা ভিন্ন বিষয়। এক্ষেত্রে তার বন্ধুবান্ধবরাও বেশ ভদ্রসভ্য। না বলে কয়ে বাড়িতে অযথার্থ কখনোই আসতে চায়নি, আসেও নি। প্রয়োজনে ঠিক তন্ময়ের জন্যই হয়তোবা দুই একবার এসেছিল। অথচ এবারে ওদের মাথায় এক অন্যরকম ভূত চেপেছে যেন। মাসখানেক ধরে প্রত্যেকটা তার কানের কাছে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে বাড়িতে আসতে চেয়ে। তন্ময়ের পরিষ্কার নাটুকু শুনেও নিজেদের ঘ্যান ঘ্যানানি থামায়নি ওরা। গত শুক্রবার তো ফের ঢাকঢোল পিটিয়ে আবদার করে বসে আছে। তন্ময় অসন্তুষ্ট গলায় না জানিয়েছে প্রত্যুত্তরে। এরপর আর আবদার করেনি এই সপ্তাহ জুড়ে। তন্ময় ভেবেছিল ওদের মাথা থেকে বুঝি ভূতটা নেমেছে, কিন্তু না, তাকে ভুল প্রমাণ করে দিয়েছে আজকের কাণ্ড। সন্ধ্যার পরপর ব্যাগ ভর্তি জিনিসপাতি নিয়ে প্রত্যেকটা শাহজাহান বাড়িতে হাজির হয়েছে। মোস্তফা সাহেব প্রফুল্ল চিত্তে ছেলের বন্ধু বান্ধবদের আপ্যায়ন করতে ব্যস্ত। এগিয়ে গিয়ে ভেতরে নিয়ে এসেছেন উচ্ছ্বসিত বদনে, যেমন তিনি ওদের আসবার খবরাখবর আগে থেকে জানতেন। তন্ময় রাজি না বলে বাড়ির কর্তা মহাশয়কে পটিয়ে ঠিকই চলে এসেছে বাদরগুলো। মাহিন সোফায় বসতে বসতে আহ্লাদি স্বরে শুধায়, তন্ময়ের সোনামণিটা। রিয়ান মাহিনের পাশেই বসেছিল। মুহূর্তেই বাম হাতের কনুই দিয়ে শক্তপোক্ত এক গুঁতো দিয়ে বসে। গুঁতো খেয়ে মাহিনের মস্তিষ্ক কাজে লাগে। নিজের কথাটুকু দ্রুত শুধরে নেয়। ইয়ে না মানে, চাচা, আমাদের ওরু পাখিটা কই? ডাকুন না ওকে, দেখি একটু। মোস্তফা সাহেব আনন্দিত হন। উচ্ছ্বসিত গলায় জবেদা বেগমকে ডাকেন। ভদ্রমহিলা আসতেই গদগদ হয়ে হেসে বলেন, ওরু মামুনি কি করে? ওকে ডাকো, ওর ভাইয়ারা ওকে দেখতে এসেছে। জবেদা বেগম হেসে মাথা দোলান। তৎক্ষণাৎ অরুকে আনতে যান। তন্ময় নির্বিকার মুখে দাঁড়িয়ে আছে। সৈয়দ আলগোছে উঠে গিয়ে তন্ময়কে টেনে এনে নিজের জায়গায় বসায়। সোফার পেছনে গিয়ে দুই হাতে তন্ময়ের কাঁধ দুটো মালিশ করার ছুতোয় ভাব জমায়। কণ্ঠ নামিয়ে মিষ্টি করে বলে, দেখ, আমরা খুব শীঘ্রই হ্যান্ডসাম চাচা হতে যাচ্ছি। আমাদের ভাতিজাকে যদি পেটে থাকতে না দেখি তাহলে ভবিষ্যতে এমন সুদর্শন মুখটা কিভাবে দেখাবো ওকে বল? যদি ওরা বড় হয়ে ফটর ফটর করে জিজ্ঞেস করে বসে, চাচু, আমি যখন মায়ের পেটে ছিলাম তুমি কি আমায় দেখতে এসেছিলে? প্রত্যুত্তরে যদি না বলি, তখন ওরা কষ্ট পাবে না বল? তাই তো দেখতে এসেছি, যেন ভবিষ্যতে তোর পুত্র সন্তান কন্যা সন্তানকে আদরের সাথে গর্বের সাথে বলতে পারি, তাদের আমরা পেটে থাকতেই দেখেছি। তন্ময় আশ্চর্য হয়ে মাথা ঘুরিয়ে উদাস চোখে দেখল সৈয়দের হাসি হাসি মুখটা। রিয়ান ঠোঁট ভিজিয়ে বন্ধুর কাঁধে কাঁধ ঘষে বলল, দোস্ত, ওরুকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল। বল, ও তো ভাবি হওয়ার আগে আমাদের বোন। তোর বোন মানে আমাদেরও বোন। তুই দুই নাম্বারই ফটকাগিরি করে বউ বানিয়ে নিয়েছিস বলে তো আর ভাবি হয়ে যায় না ও। আগে বোন, তারপর হচ্ছে ভাবি। এখন বোনকে কি একটু দেখতে আসতে পারি না? তোর বিবেক কি বলে? তন্ময় থমথমে মুখে শুধু চেয়ে রয়। বন্ধুদের মুখ দেখে যায়। ফটকাগিরি করে বউ বানিয়েছে মানে? আশ্চর্য! তন্ময়কে যে টেনে হিস্টে জোরপূর্বক প্রেমের নদীতে ডুবানো হলো তা তো জানে না ওরা। রিয়ান তোতলায়। মোস্তফা সাহেব ফুসুর ফাসুর শুনে প্রশ্ন করেন বিনয়ী স্বরে, কোনো সমস্যা বাবারা? মাহিন চমৎকার করে হাসে। মোস্তফা সাহেবের দুই হাতে নিজের হাত নিয়ে রসিক গলায় বলে, ভীষণ খুশিতে ফুসুর ফাসুর করছে। আমাদের মধ্যে তন্ময়ী প্রথম বাবা হতে যাচ্ছে, যাকে নিয়ে আমাদের বিন্দুমাত্র আশা ছিল না। ভেবেছিলাম এই ছেলে জীবনে শুধু মাছ দেখেই যাবে, খেতে পারবে না। কিন্তু আমাদের আশ্চর্য করে দিয়ে ও মাছ খেয়ে মাছের সুহানি কেশে ওঠে। বলে, হা হা। মাহিন,
তুই খুব ফানি, হা হা। আঙ্কেল, ও বলতে চাচ্ছে আমরা খুব খুশি। আমাদের চ্যাম্পের ছোট চ্যাম্প আসতে যাচ্ছে পৃথিবীতে। খুশি না হয়ে উপায় আছে কোনো? মোস্তফা সাহেব পালাক্রমে হেসে বলেন, তাই তো, তাই তো। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে বাবার মুখে চায়। তার সহজ সরল বাবা তার লম্পট বন্ধুদের ইনিয়ে বিনিয়ে বলা এলোমেলো কথাবার্তা বুঝতে পারছে না বলেই এমনভাবে হাসছে, নয়তো ঠিক কাঁদত। তন্ময় সামনে চায় অরুর গলা শুনে। জবেদা বেগমের সাথে অরু এগিয়ে আসছে ধীর পায়ে। সবাইকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েছে। বদন জুড়ে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। তন্ময় অসন্তুষ্ট হয়। এত আনন্দের কি আছে? দেখো কেমন করে হাসছে, কত খুশি। সুহানি উঠে অরুকে ধরে এনে পাশে বসায়। দুই হাতে জড়িয়ে ধরে আদুরে গলায় শুধায়, আমাদের বেবিটা ভালো আছে? অরু লাজুক হেসে মাথা দোলায়, জানায় সে ভালো আছে। সবার প্রশ্নের প্রত্যুত্তরে মিষ্টি করে হেসে গল্প জুড়েছে বেশ। তন্ময় বাঁকা চোখে অরুর হাস্যোজ্জ্বল মুখখানি দেখে গেল বিনা বাক্যে। অবশেষে নিজেও আনমনা সন্তুষ্ট হয়। বন্ধুদের আগমনে যেহেতু প্রিয়তমাতার আনন্দিত, সেহেতু তন্ময়ও নারাজ হতে ব্যর্থ। দিন শেষে অরুর হাসিমুখী তার অস্তিত্বের বিরাট কারণ। অরু এই যাত্রায় লাজুক চোখে চাইল। তন্ময় ভ্রু তুলতেই দ্রুত দৃষ্টি ফিরিয়ে রাখল জমিনে। ইতস্ততকে দেখে তন্ময় ভ্রু কুঁচকাল। কি হলো? সে কি মিস করল? সুহানি তার ভাবুক দৃষ্টি দেখে চাপা স্বরে বিদায় দেবার মতো করে জানালো, মাহিন অরুকে সম্বোধন করেছে তন্ময়ের সোনামণি বলে, তাই অরু লজ্জা পাচ্ছে। অরু আরও মিয়ে গেল সুহানির কথা শুনে। মাহিন ঢোক গেলে দ্রুত সাফাই গাইতে যাবে অমনি তন্ময় শান্ত তবে ধীর কণ্ঠে বলে, ভুল কি বলেছে? আমার সোনামণিই তো। সুহানির মুখটা হা হয়ে আসে। আশ্চর্য হয় মাহিনও। অরু দ্রুত উঠে দাঁড়ায়। লজ্জায় মেয়েটা এখান থেকে যেতে ব্যাকুল। সুহানি নিজের তাজ্জব মস্তিষ্ক কাজে লাগিয়ে অরুকে গিয়ে ধরে দুই হাতে। রিয়ান চোখ পিটপিট করে বলে, মাহিন চাচা, আমার হাতে একটা চিমটি কাটুন তো। বাচ্চাকালে অরু ছিল বেশ নাদুস নুদুস। তাকে দেখতে এক হুবহু পুতুল লাগত। অন্তঃসত্ত্বা অবস্থায় স্বাস্থ্য বেড়েছে বলেই হয়তোবা গভীর ঘুমন্তকে সেই বাচ্চা অরুটিই লাগছে, যে এক সময় ছোট্ট হাতে তন্ময়ের টি শার্ট টেনে ধরে আবদার ধরে আদুরে গলায় বলতো, কোলে নাও ভাইয়া, আমাকে কোলে নাও। তন্ময় যেন ওকে কোলে নিতে মুখিয়ে আছে। অমনভাবে চটপট কোলে তুলে নিত। সে কখনোই পারতপক্ষে ওর ক্ষেত্রে না শব্দটি উচ্চারণ করতে পারত না। বাচ্চা অরু ছিলই এত মায়াবী যে তখনকার অবুঝ নাবালক তন্ময় ওকে প্রশ্রয় দিয়ে বেড়াত। মাথার উপর উঠে নাচতেই লাই দিত রীতিমতো। ছোটবেলার কথা ভেবেই তন্ময় আনমনা হাসে। অরুর বাচ্চা বাচ্চা ফুলো ফুলো চেহারাটা অনেকক্ষণ ধরে দেখে। সারা রাত সে বিন্দুমাত্র ঘুমোতে পারেনি। কী সব হাবিজাবি চিন্তাভাবনা মস্তিষ্ক জুড়ে বিচরণ করে বেড়াচ্ছে। মনের ভেতরে অশান্তি নিয়ে কি আর ভালো ঘুম হয়? সেদিনকার অরুরমন কথাগুলো তন্ময়কে এখনও তাড়া করে বেড়ায়, যা সে স্বপ্নেও কখনো ভাবতে পারে না। তাই মেয়েটা কেমন অবলীলায় বলে বসল। রীতিমতো তাকে মেরে ফেলার পায়তারা করছে এই মেয়ে। না হলে অমন কথা কিভাবে বলল? তন্ময় দীর্ঘশ্বাস ফেলে। মাথা নামিয়ে অরুর কপালে চুমু খায়। গালে হাত বুলিয়ে দিয়ে জানালার দিকে চায়। আকাশের গা ঘেঁষে সূর্য এখনো পুরোপুরি ওঠেনি, উকিঝুঁকি দিচ্ছে। এই পুরোপুরি উঠল বলেই জানালা গলিয়ে এক ফালি সোনালি রোদ্দুর এসে ভিড়তে চাচ্ছে অরুর শান্ত ঘুমন্ত মুখে। তন্ময় এবেলায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। পাজোড়ায় জুতো গলিয়ে এসে দাঁড়ায় জানালার সামনে। পর্দা টেনে দেয় ভালোভাবে।
ফিরে এসে অরুর কোমরে পড়ে থাকা কমফোর্টার গলা পর্যন্ত টেনে দিয়ে এয়ার কন্ডিশনারের পাওয়ার কমিয়ে দেয়। অরুর গরম বেশি লাগে, ঘর ঠান্ডা করে কমফোর্টার জড়িয়ে ঘুমোতে পছন্দ করে। আর আজ এমনিতেও ভ্যাপসা গরম পড়েছে। অক্টোবরে তো এমন গরম পড়ার কথা নয়। প্রকৃতি যেন মাঝে মধ্যে উল্টো পথে চলতে ভালোবাসে। তন্ময় এক মগ গরম কফি নিয়ে এসে বসেছে বাগানে। মন মস্তিষ্ক শান্ত করতেই মূলত এখানে বসা। বাতাসের মিহি স্পর্শ উপভোগ করতে নিয়েই কফির মগে চুমুক বসায়। তখনই চায়ের কাপ হাতে মোস্তফা সাহেবকে হাজির হতে দেখা যায়। ভদ্রলোক এতক্ষণ লিভিং রুমে বসে সংবাদপত্র পড়ছিলেন। ছেলেকে দেখেই চা নিয়ে এসেছেন বাগানে বসতে। তন্ময়ের ঠিক পাশের চেয়ারটাতেই আরাম করে বসেন। গলা পরিষ্কার করে চায়ের কাপে চুমুক বসান। আর চোখে ছেলের মুখে কয়েকবার দৃষ্টিপাত ফেলেন। একসময় চিন্তিত হয়ে শুধিয়ে বসেন, অশান্ত লাগছে তোমাকে, কি ব্যাপার? এহেন আচমকা প্রশ্নে তন্ময় নিঃশব্দে হাসে। বাবার দিকে ফিরে চেয়ে প্রত্যুত্তরে বলে, কিভাবে বুঝলে? আমার মুখে লেখা নাকি? মোস্তফা সাহেব মুহূর্তেই গম্ভীর হলেন। যেন এমন প্রশ্ন তন্ময়ের মুখে মানায় না। শটানভাবে বসে ভদ্রলোক বলেন, লেখা। তবে ওই লেখা পিতৃতান্ত্রিক লেখা, শুধু বাবারাই পড়তে জানেন। তন্ময় আগ্রহী হয়, উৎসুক চোখে চেয়ে থেকেই প্রশ্ন করে যায়, ভবিষ্যতে আমিও আমার ছেলে মেয়েদের মুখ পড়তে পারবো তো? মোস্তফা সাহেব নড়ে চড়ে ওঠেন, চায়ে চুমুক বসান। অন্যদিকে ফিরে বুক ফুলিয়ে বিড়বিড় করে বলেন, আমার মতো সন্তানদের ভালোবাসলে অবশ্যই পারবে। তন্ময় হাসে শব্দ করে, ফিসফিস করে শুধায়, বাবা, আমি তোমার মতো ভালো বাবা হতে পারবো তো? মোস্তফা সাহেব থমকান, নরম হন, সময় নেন প্রত্যুত্তরে। গর্বিত কণ্ঠে আওড়ান, আমার চেয়েও ভালো বাবা হবে, দেখিও কেমন বাবা ভক্ত ছেলে মেয়ে হয় তোমার। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে, শান্ত ভঙ্গিতে কফির মগে চুমুক বসায়। অদূরেই পাখিরা উড়ে উড়ে কিচিরমিচির করছে। সেদিকে চেয়েই বলে, আমি ভয় পাচ্ছি বাবা, আবার অপেক্ষাও করছি। ভয় অপেক্ষা এই দুটোর মিশ্রিত অনুভূতি যে বড্ড অসহনীয়। মোস্তফা সাহেব ছেলের কাঁধে হাত রেখে নীরবে আশ্বস্ত করেন, বোঝান সব ঠিক হবে, আল্লাহ আছেন, তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনিই সব। কদিন ধরেই শাহজাহান বাড়ির বাতিগুলো বন্ধ করা হয় না রাত বিরতে। সারা রাত জ্বালানো রয় অরুর সুবিধার্থে। ঘরে বাতিও জ্বালানোই থাকে রাতভর। ওর হঠাৎ করে এটা সেটার প্রয়োজন হয় বলে। সেদিন অক্টোবরের 13 তারিখ, বুধবার রাত 1:43। জানালার পাশে চেয়ারে বসে তন্ময় ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ করে ঘুমন্ত অরুকে আর্তনাদ করতে শোনা গেল। প্রথমে অস্পষ্ট ছিল, এরপর ধীরে ধীরে জোরালো গলাতেই আর্তনাদ করে ওঠে মেয়েটা। নিস্তব্ধতা চিরে আসা মেয়েলি কণ্ঠের আর্তনাদে তন্ময় ধরফরিয়ে উঠে দাঁড়ায়। দেখতে পায় অরুর কপালে রীতিমতো ঘাম জমেছে। চোখ মুখ খিচিয়ে রেখেছে কেমন, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে ব্যথা সহ্য করে শুয়ে আছে। না পারতে মুখ ফুটে আওয়াজ করে বসেছে। এই যাত্রায় দুর্বলভাবে উঠে বসতে যাচ্ছে পেট ধরে। তন্ময় দ্রুত কাছে এসে অরুকে 2 হাতে জাপটে ধরে বসায়। বিচলিত ভঙ্গিতে সারা মুখ ছুঁয়ে প্রশ্ন ছড়ে, ব্যথা করছে? অরু ঢোক গিলে আওড়ায়, ভীষণ যন্ত্রণা হচ্ছে পেটে। অরুর ডেলিভারির তারিখ আরও 5 দিন পর ছিল। আজই ব্যথা উঠেছে। তন্ময় ওকে মুহূর্তেই পাজা কোলে তুলে নেয়। ঘর ছেড়ে সে বেরোতে নিয়ে চিৎকার করে ডেকে ওঠে মোস্তফা সাহেবকে। মোস্তফা সাহেবের দরজা আধখোলাই ছিল। এই সময়টাতে বাড়ির সবাই যেন চোখ কান খোলা রেখে বসে আছে।
এক ডাকেই ভদ্রলোকসহ জবেদা বেগমও হকচকিয়ে বেরিয়ে আসেন। প্রশ্নের ধারণা ধীরে মোস্তফা সাহেব কোনো রকমে গায়ে পাঞ্জাবি জড়িয়ে নিয়ে ছোটেন ছেলের পেছনে। ইতিমধ্যে বাড়ির সবাই জেগেছে। সুমিতা বেগম, জবেদা বেগম গুছিয়ে রাখা ব্যাগগুলো হাতে তুলে নিয়ে বেরিয়ে এসেছেন মুহূর্তেই। মিনিট খানেকেরও তাদের প্রয়োজন পড়েনি, যেন আগে থেকেই সব প্রস্তুতি নেওয়া আছে তাদের। গাড়ি বের করেছে আকাশ। মোস্তফা সাহেব গাড়ির দরজা খুলে দিতেই অরুকে পেছনের সিটে বসিয়ে দেয় তন্ময়। অরুর দুই পাশে উঠে বসেছে সুমিতা বেগম, জবেদা বেগম। দুর্বলভাবে আর্তনাদ করা অরুকে দুজনে জড়িয়ে রেখেছেন। আকাশ ড্রাইভিং থেকে নামতেই তন্ময় উঠে বসে ড্রাইভিংয়ে। মোস্তফা সাহেব ছেলের পাশে উঠে বসেছেন। আনোয়ার সাহেব বসেছেন স্ত্রীর পাশে। তন্ময় গাড়ি স্টার্ট করে। একটানে বাড়ি ছেড়ে বেরোয় গাড়িটা। নির্জন রাস্তা, জ্যামবিহীন রাস্তা হওয়াতে তাদের আকাঙ্ক্ষিত প্রাইভেট হাসপাতালটিতে পৌঁছাতে 15 মিনিটেরও কম সময় লাগলো। অক্টোবর, আজ 13 তারিখ। সময় ঠিক ভোর 4টা। এখনও ফজরের আজান পড়েনি। সম্ভবত কিছুক্ষণ বাদ পড়বে। ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে ঘণ্টাখানেক যাবৎ। প্রথম দিকে ঝুম বৃষ্টি মিনিট পাঁচেকের জন্য নেমেছিল বটে, তা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাইরেটা অন্ধকারে ডুবেছে। মেঘলা গুমোট আকাশের খুব কাছ দিয়ে একটা প্লেন যাচ্ছে। প্লেনটি রীতিমতো নেমে আসছে ধরণীর খুব কাছে। আকাশের বুক থেকে যতটা দূরে আসা সম্ভব ততটা দূরে। ছমছমে বাতাসের স্রোতে উঠছে বৃষ্টির ফোঁটা, বেয়ারা গাছের পাতারা। হাসপাতালের সামনে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। হাসপাতালের সদর দরজার সামনে লাঠি হাতে দাঁড়ানো দারোয়ান। দুইবার সন্দেহের চোখে গাড়িটি আপাদমস্তক দেখে নিয়েছে। এই তো এসে জানালার কালো কাচে টোকা দিল বলে। ওদিকে বাইরে থেকে স্তব্ধ দেখতে গাড়িটির ভেতরে তর্ক বিতর্ক চলছে এক নাগাড়ে। এ সময় মাহিন হুলস্থুল বাঁধিয়ে গাড়ি থেকে বেরুতে চাইলে রিয়ানুর শার্টের কলার টেনে ধরে ফের সিটে বসিয়ে দেয় একরকম জোরপূর্বক। মাহিন মহা বিরক্ত হয়। তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলে, তোদের যাওয়া লাগবে না, তোরা ঘুমা। তোদের তো আটকাচ্ছি না, আমাকে তো যেতে দে রে বাপ। সুহানির মাথা ধরেছে ভীষণ, চোখ দুটো ছোট হয়ে আছে। সে রীতিমতো কাঁচা ঘুম ফেলে এমন ভোর সকালে দিক বিদিক ভুলে বাড়ি থেকে একই পোশাকে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে বিরক্তিতে চ উচ্চারণ করে ধমক দেয়, ভাই, মাথাটা একটু কাজে লাগিয়ে ভাব, প্লিজ ভাব। গাধার মতো কর্মকাণ্ড করিস না। এখন তন্ময়ের ফ্যামিলি টাইমিং, ক্রিটিক্যাল ইমোশনাল সিচুয়েশন। এই সময় আমরা আউটসাইডার্স গিয়ে উপস্থিত হলে তারা ডিস্টার্ব ফিল করতে পারে। তার উপর ইতিমধ্যে শাহজাহান বাড়ির সব ঢুকে পড়েছে হাসপাতালের ভেতর। ওটির বাইরে ফাঁকা জায়গা আছে কিনা সন্দেহের ব্যাপার। মাহিনের গুরুগম্ভীর গোমরা মুখখানা বড্ড সরল দেখায়। সে খুব করে ভেতরে যেতে চায়, বন্ধুর কী অবস্থা নিজ চোখে দেখতে চায়। অরুকে সে কখন ওটিতে নেওয়া হয়েছে, এখনো কোনো খবরাখবর শোনা যায়নি। মাহিন বিড়বিড় করে বলে, আরেকজন, মাত্র একজন গেলে কিচ্ছুটি হবে না, তোরা বস, আমি গিয়ে তোদের আপডেট করব। রিয়ান ভূতের মতন চমৎকার ভঙ্গিতে হেসে চোখ মুখ বড় করে বলে, তুই বস তাহলে, আমি গিয়ে তোকে আপডেট করব। সৈয়দ বন্ধুদের কর্মকাণ্ডে আশ্চর্য না হয়ে পারে না। বদমাশগুলোর সব বিষয়ে সবখানে ঝগড়া করা লাগবে, এমন একটা ব্যাপারেও। সে অসন্তুষ্ট গলায় এবারে চিৎকার করে ওঠে, তোরা এসব পরে করবি প্লিজ, প্লিজ। একটু দোয়া দুরুদ পড়লেও তো পারিস। ওর ডিফিকাল্ট ডেলিভারি হচ্ছে, বুঝছিস না? দুটো বেবি তো এভাবেই আকাশ থেকে টপ করে পড়বে না। আমি তো ভেতরে না গিয়ে তন্ময়কে না দেখেও বলতে পারবো ও লিটারেলি পাগল হয়ে যাচ্ছে বোধহয়।
কথাগুলো তার মুখ থেকে বেরোতেই গাড়ির ভেতরটা নিশ্চুপ হয়ে গেল এক মুহূর্তে। থমথমে পরিবেশে হালকা কেশে মাহিন আলগোছে দুই হাত তুলে মোনাজাত ধরল। বিড়বিড় করে দোয়া দুরুত পড়তে শুরু করল। ভদ্রসভ্যভাবে বসে রিয়ানও একই কাণ্ড করাতে সৈয়দের মুখের ভেতরটা তেতো হয়ে এলো। নীল হলো মুখ। আশ্চর্য হয়ে নিঃশব্দে চোখ দুটো ঘুরিয়ে জানালা গলিয়ে বাইরে চাইল। আকাশ মেসেজে রিপ্লাই করেছিল 4 মিনিট আগে। অরুণ নর্মাল ডেলিভারি হবার সম্ভাবনা একদমই নেই। অবস্থা বেগতিক। যমজ দুটো বাচ্চার একটা বাচ্চার অবস্থান উল্টো। বাধ্যতামূলক সিজার করতে হবে। এই মুহূর্তে তন্ময়ের মানসিক অবস্থা খুব একটা অবশ্যই ভালো হওয়ার কথা নয়। তার বন্ধুর দুর্বলতায় দুর্বল হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। তার উপর ক্রিটিক্যাল সিচুয়েশন। এই সময়ে চেয়েও তারা বন্ধুরা পাশে থাকতে পারবে না। দূর থেকেই অনুসরণ করতে হবে। সব কিছুর একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা তো আছে। তবে প্রয়োজনে সেই সীমাবদ্ধতা ভেঙে ফেলতেও তাদের দ্বিধা নেই। আর একটু ধৈর্য সহকারে বসে থাকলেই হবে। ওটির সামনে করিডোরে শাহজাহান বাড়ির প্রত্যেকে বিদ্যমান। ছোট্ট দীপ্ত অবধি বাড়িতে থাকতে রাজি নয়। কান্নাকাটি করে আকাশের সঙ্গে চলে এসেছে প্রায় নিঃশব্দে। আকাশ অবশ্য বারংবার বলে কয়ে এনেছে, কোনো প্রকার হৈহুল্লোড় প্রশ্নাবলী করা যাবে না। দীপ্ত বেশ বুঝদার বাচ্চা মানুষ। আজ একটি শব্দ উচ্চারণ করেনি। ওর মধ্যে চঞ্চলতা নেই বললেই চলছে। পুতুলের মতন চুপচাপ দুই হাত একত্রিত করে মুখের সামনে ধরে রেখেছে। মোনাজাত ধরেছে ঠিকই, তবে ওর ছোট ছোট চোখ দুটো শোকাহত ভঙ্গিতে ঘুরে ফিরে সকলের চিন্তায় মগ্ন মুখখানি দেখতে ব্যস্ত। পরিস্থিতি থমথমে। বাইরের আবহাওয়ার মতো গুমোট শীতল। মোস্তফা সাহেবের বয়স হয়েছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না। তারপরও ভদ্রলোক চিন্তিত মুখে কঠোরভাবে দাঁড়িয়েছিলেন ঘণ্টাখানেক ধরে। এই পর্যায়ে একমাত্র ছেলের নারাজি দেখে এক প্রকার বাধ্য হয়েই বসেছেন। আনোয়ার সাহেব পায়চারি করছেন অস্থির ভঙ্গিতে। বারবার করে চাইছেন ওটির দিকটায়। সুমিতা বেগম এক কোণে বসে আঁচলে মুখ গুজে কাঁদছেন। সেই কান্নায় জবেদা বেগমের চোখ দুটো ছলছল করছে। মুফতি বেগম সামনে নেবার চেষ্টা করছেন কান্নারত সুমিতা বেগমকে। ওহি সাহেবের ইশারায় আকাশ এই যাত্রায় গিয়ে দাঁড়িয়েছে তন্ময়ের পিছু। তন্ময় বসেনি, বসছেও না। আরাম করে বসার মতো বোধগম্যতাই বুঝি আর তার কাছে নেই। সে হাসপাতালে ঢুকেছে অবধি এখনও দুই পায়ের উপরেই দাঁড়িয়ে রয়েছে। নিষ্ঠুরভাবে কাঁপছে হাত জোড়া। তার এলোমেলো ঘন কালো চুলগুলো কপাল জুড়ে অবিন্যস্ত হয়ে পড়ে আছে। রক্তিম ঠোঁটজোড়ার দৃষ্টি নিবদ্ধ ওই বন্ধ ওটিতেই। আকাশ কাঁধে হাত রাখলেও তার হেলদোল হলো না। মস্তিষ্ক জুড়ে বারবার করে ডাক্তারের কথাগুলোই পুনরাবৃত্তি হয়ে চলেছে। ক্রিটিক্যাল সিচুয়েশন। একটা বাচ্চার পজিশন উল্টো, সার্জারি বাধ্যতামূলক। সেই বাক্যের ওজন যেন অতিমাত্রায় বেশি। তন্ময়ী ওজন নিতে ব্যর্থ হচ্ছে। ভাঙছে পুড়ছে তার ভেতরের সব। এই মুহূর্তে অনেক কিছু নিয়ে তার ভয় হচ্ছে, ভীষণভাবে হচ্ছে। নিজের অজান্তেই সেই ভয় থেকে জন্ম নিচ্ছে অনুশোচনার। কোনোভাবেই এই বাজে বিশ্রী চিন্তাভাবনাগুলো সরিয়ে ফেলা যাচ্ছে না। বারবার করে মনে হচ্ছে ওরুকে গভীরভাবে নিজের খুব কাছে টেনে নেওয়াটাই বোধহয় সবচেয়ে বড় ভুল ছিল তার। না হলে কি আর এমন পরিস্থিতি দাঁড়াতো? অরুর জীবন, তার বাচ্চাদের জীবন আজ ঝুঁকিতে পড়ত। তার নিজেকেই যে দোষী লাগছে। নিজের উপর এতটা ক্রোধ, এতটা অসহনীয় অনুভূতি এর আগে কখনো হয়নি। দুমড়ে মুচড়ে যাওয়া হৃৎপিণ্ডের ব্যথা সহ্য করা যেন সাধ্যের বাইরে চলে যাচ্ছে। ক্রমান্বয়ে রক্তিম হয়ে আসা চোখ দুটো এবেলায় তন্ময় বুঝে নেয়। চোয়াল শক্ত হয়। আকাশ ভরকে যায় তন্ময়ের এই রূপে। স্তব্ধ মিহিস্বরে আওড়ায়, শান্ত হ ভাই।
এভাবে ভেঙে পড়িস না, কিচ্ছু হবে না আমাদের অরুর, বাবুদেরও। একটু শক্ত হ। ছেলের অবস্থা বুঝে মোস্তফা সাহেব উঠে এগিয়ে আসছেন এদিকেই। আকাশ পিছিয়ে যায় চাচুকে দেখে, আশ্বস্ত করতে যান আনোয়ার সাহেবকে। মোস্তফা সাহেব এসে দাঁড়ান ছেলের পাশে, ডান হাতটা আলতোভাবে রাখেন চওড়া কাঁধে। তন্ময় চোখ খোলে ঠিকই, তবে রক্তিম চোখ দুটো আড়াল করতে মাথা নত করেই রাখে। ছেলের মুখ সচক্ষে না দেখেও যেন দেখে নিয়েছেন মোস্তফা সাহেব। ছেলের কাঁধ চাপড়ে দিয়ে আহ্লাদি ভঙ্গিমায় বলেন, এখনই এমন ভেঙে পড়লে হবে বাবা? এখনও তো স্ত্রী দুটো সন্তানকে সামলানো বাকি তোমার। সারা মাসের ভয় আতঙ্কের এক তাণ্ডব যেন ভেঙে গুড়িয়ে গিয়েছে। তন্ময় আশ্চর্যজনকভাবে ডুকরে ওঠে, ঠোঁটে ঠোঁট শক্ত করে টিপে উগলে আসা কান্না দমিয়ে রাখে। চোখ তুলে যায় বাবার চোখে। মুহূর্তেই বাম চোখ দিয়ে এক ফোঁটা অশ্রুজল গাল বেয়ে গড়াতে এসে আওড়ায়, আমিও তো তাই চাই বাবা। মোস্তফা সাহেবের চোখ জোড়াও ছলছল করে ওঠে। ডান হাতের উল্টো পিঠ দিয়ে ছেলের বাম গালের চোখের জলটুকু মুছে দেন। আহত গলায় বলেন, যা চাও তাই হবে, ইনশাআল্লাহ। তন্ময় সময় নিয়ে বাবার সাথে বিড়বিড় করে, ইনশাআল্লাহ। আনোয়ার সাহেব এসে দাঁড়িয়েছেন বড় ভাই ভাইপোর পাশে। তিনজনই চেয়ে আছেন ওটির দিকে। লাল বাতিটা জ্বলে যাচ্ছে, সেটি নেভার যেন নামমাত্র নেই। তার নেভার অপেক্ষাতেই আছে সবাই। তখনই জ্বলতে থাকা লাল বাতিটা নিভে যায়। পরপরই দরজাটা হুট করে খোলে ভেতর থেকে। মোস্তফা সাহেব আনোয়ার সাহেব দ্রুত বেগে এগুলো তন্ময়ের পা দুটো যেন ফ্লোরের সাথে চুম্বকের মতো আটকে আছে, নাড়ানো যাচ্ছে না। পুরো তার সত্তা স্তব্ধ বিমূঢ়, ভয়ে আটসাঁট হয় ভেতরটা। সামলানো সম্ভব হচ্ছে না ভীত তটস্থ হৃদয়কে। তার পৃথিবী যেন ধসে পড়বে এক মুহূর্তেই। সে মুহূর্তেই দুটো সাদা ইউনিফর্ম পরিহিত নার্সদের বেরুতে দেখা গেল। দুজনের কোলেতেই শুভ্র রঙের তোয়ালেতে পেঁচানো শিশু। তন্ময় ভেজা চোখে দেখে সেই শিশু দুটোকে। এই যাত্রায় পা জোড়াও চালালো দ্রুত বেগে। শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হওয়া সত্ত্বেও দ্রুত পায়ে ওটির ভেতরে যেতে চাইল। ডাক্তার ঠিক সেই সময় বেরিয়ে আসলে মুখোমুখি হয়ে পড়ে। তন্ময়ের চোখ দুটো দেখে ভদ্রমহিলা বিনয়ের সাথে হেসে বললেন, শান্ত হন মিস্টার। আপনার স্ত্রী এবং বাচ্চারা আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, এখনও চেতনা ফেরেনি। ঘণ্টাখানেকের মধ্যেই চেতনা ফিরবে বলে আমরা আশাবাদী। চেতনা এলেই আপনি দেখা করতে পারবেন আপনার স্ত্রীর সঙ্গে। নার্স দুজনকে ঘিরে ধরেছে শাহজাহান বাড়ির সব সদস্য। নার্স একজন মিহিস্বরে জিজ্ঞেস করে, বাচ্চাদের বাবাকে? মোস্তফা সাহেব টলমল চোখে ছেলের দিকে চাইলেন। তন্ময়ের হাত কাঁপে, কাঁপে কণ্ঠস্বর। কোনো রকমে অস্পষ্ট গলায় প্রত্যুত্তরে বলে, আমি। নার্স দুজন সর্বপ্রথম সন্তানদের পিতা অর্থাৎ তন্ময়ের দিকে বাচ্চা একটি এগিয়ে ধরে কোলে নেবার জন্য। তন্ময় বিস্ময় নিয়ে চেয়ে আছে পুতুলের মতো চোখ বুজে থাকা বাচ্চার মুখে। তার সন্তান, তার আর অরুর সন্তান, তাদের সন্তান। এই অনুভূতি এক মুহূর্তেই নির্বিকারভাবে অনুভব করার মতন নয়। রীতিমতো তার হৃৎপিণ্ড লাফাচ্ছে, সর্বাঙ্গ উত্তেজনায় কাঁপছে, চোখ দুটো জলে থই থই করছে। আনোয়ার সাহেব কান্নার সাথে হাসছেনও। তন্ময়ের দিকে চেয়ে উচ্চকণ্ঠে বলেন, দ্রুত কোলে না নিলে কিন্তু আমি নিয়ে নেব। তন্ময়ের টনক নড়ে, সে দ্রুত দুই হাত বাড়ায় বাচ্চাদের মতো। হেসে নার্স একজন প্রথম বাচ্চাটি তন্ময়ের কোলে তুলে দেয়। এত ছোট এত আদুরে প্রাণীটি কম্পিত হাতে কোলে নিতেই তন্ময় ভেঙে গুড়িয়ে যায়। দু চোখ বেয়ে ঝরে কয়েক ফোঁটা অশ্রুজল। নরমভাবে আগলে নেয় বুকের মধ্যে, ডান হাতে ছুঁয়ে দেয় ছোট্ট হাত দুটো।
আলতোভাবে মাথা ঝুঁকিয়ে ঠোঁট ছোঁয়ালো লাল বোচা নাকে। অস্পষ্ট গলায় আওড়ায়, বাবা, আমার বাবা। আনোয়ার সাহেব ছুটে কাছে গেলেন এই বেলায়। তাড়া দিয়ে বলেন, দে, এবার আমাকে দে তন্ময়। তন্ময় অনিচ্ছুক হওয়া সত্ত্বেও সচেতনতার সাথে আনোয়ার সাহেবের কোলে তুলে দেয়। আনোয়ার সাহেব কোলে নিয়েই ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ওঠেন। তার পাশে মোস্তফা সাহেবও কোলে নিতে ব্যাকুল। নার্সের বাড়িয়ে দেওয়া দ্বিতীয় বাচ্চাটি এবারে তন্ময় দুই হাতে আলতোভাবে কোলে নেয়। এইজন চেয়ে আছে ছোট ছোট চোখে। ছোট হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে, নড়চড় করছে। অস্পষ্ট গলায় কাঁদতেও চাচ্ছে। নার্সটি হেসে বলেন, এটি আপনার ছেলে স্যার, ছোট জন। এই জনই উল্টে ছিল, খুব দুষ্টু চঞ্চল হবে। একবারও চোখ বোজেনি। আপনার মেয়েটা সেই তুলনায় খুব শান্ত, একটু কান্নাকাটি করেনি, চুপচাপ ঘুমিয়ে আছে এখন পর্যন্ত। নার্সের কথাগুলো শুনতে শুনতে সন্তানকে বুকের মধ্যে আগলে নিয়ে তন্ময় নির্নিমেষ বাচ্চার মুখ পানে চেয়ে মুগ্ধ হয়, বাকরুদ্ধ হয়। চঞ্চল মুষ্টিবদ্ধ হাতটা তুলে ঠোঁটের সামনে ধরে ঠোঁট ছোঁয়ায়। ডাকে, ফায়াজ, আমার আব্বাজান। ফায়াজ ফাইজাকে ঘিরে পরিবারের এমন হুলস্থুল কাণ্ড কারখানা যেন কমই হচ্ছিল না। তা পোষাতেই বুঝি বন্ধুদের আগমন ঘটে এই সময়ে। মাহিনের পেছনে সারি বেঁধে সবগুলো মিয়ে যাওয়া বিড়ালের মতন ছোট ছোট কদমে এসে ঠিক তন্ময়ের পেছনেই দাঁড়িয়ে পড়েছে খুব আলগোছে শটান দেখে। আপাতত কাউকেই বিরক্ত অথবা অস্বস্তিতে ফেলতে চায় না তারা। এমন এক নাজুক সময়ে বাইরের মানুষের উপস্থিতি মোটেও সভ্যতার কাতারে পড়ে না। এমনিতেও বন্ধুরা তারা সবগুলো অসভ্য, তবে নিজেদের বন্ধুর পরিবারের কাছে মোটেও অসভ্য ইস্টে পাকা নয়, বরঞ্চ বেশ ভদ্রসভ্য ধোয়া তুলসী পাতার এক প্রতিবিম্ব দেখিয়ে এসেছে যুগ যুগ ধরে। এই কাজে তাদের আগে পিছে কারো অস্তিত্ব থাকাটাই অসম্ভব প্রায়। মাহিন নীরবে মাথাটা নুয়ে বেশ নিপুণ দৃষ্টিতে দেখছে তন্ময়ের কোলের ছোট্ট তুলতুলে নরম প্রাণটিকে। ছটফটে নবজাতক শিশুটিকে শুভ্র রঙের তোয়ালেতে মোড়ানো হয়েছে। ধবধবে সাদা চামড়ায় লালচে আভা। হাপুস হুপুস করছে শীর্ণ ঠোঁট দুটো, কি ভয়ানক টকটকে লাল। তন্ময় টুপ করে মাথা নুয়ে ছেলের মুখের কোণে ঠোঁট ছুঁয়ে দেয় বড্ড আদুরে ভাবে। তার বড় ডান হাতের একটা আঙুল মুষ্টিবদ্ধ করে রেখেছে ফায়াজ। তন্ময় সেই ছোট্ট মুষ্টিবদ্ধ হাতটিতেও চুমু দিয়ে মিহিস্বরে ডাকে, বাবা, এই যে বাবা, ফায়াজ, আমার রাজপুত্র। ঠিক এক জীবন্ত পুতুলের মতোই দেখতে শিশুটিকে কোলে নেবার জন্য রীতিমতো হাত নিষ্পিস করছে প্রত্যেকের। বন্ধুদের মধ্যে সবচেয়ে চঞ্চল উৎসুক মাহিনা নিজেকে দমিয়ে রাখতে পারে না। সে ভেবে এসেছিল শুধু দূর থেকেই দেখে যাবে, একদম আগ বাড়িয়ে বাচ্চাদের কোলে নেবার তাড়া দেখাবে না, আরেকজন ভাগিদার হয়ে মোটেও দাঁড়াবে না। তবে তার বুঝি হওয়ার নয়। মাহিন দ্রুত কদমে পেছন থেকে সামনে সবাইকে ঠেলে ঠুলে সরিয়ে তন্ময়ের দিকে নিজের উত্তেজিত হাত দুটো মেলে দেয়। ভারী চমৎকার হেসে উৎসুক চোখে চেয়ে বলে, আমি একটু নেই, দে না রে দোস্ত, বাবাকে আমার কোলে মিনিট খানেকের জন্য দে। তন্ময় এতক্ষণ ওদের খেয়াল করেনি। আওয়াজ শুনে আশ্চর্য হয়ে মাথা তুলতেই পেছন থেকে সব ঝাঁপিয়ে পড়ে তার গায়ের উপর। রিয়ান এক প্রকারে তন্ময়ের প্রশস্ত কাঁধ জড়িয়ে ধরে চিৎকার করতে গিয়ে থেমে যায় চারিপাশে চেয়ে। মোস্তফা সাহেব বড় চোখে চেয়ে আছেন। রিয়ান ঢোক গিলে সাফাই গাইতে কাইকুই করে হাসার চেষ্টা করে সামান্য। আসসালামু আলাইকুম চাচা, দুঃখিত এমন অসময়ে চলে এসে বিরক্ত করলাম। এবেলায় হেসে ফেলেন মোস্তফা সাহেব, পালাক্রমে হাসেন বাকিরাও। আনোয়ার সাহেবের চোখের কোণ তখনও ভেজা। তার কোলে ফাইজা চোখ বুজে শুয়ে আছে।
তিনি মৃদু হেসে বলেন, বিরক্তির কি আছে বাবা, চাচ্চু হয়েছ। ভাতিজি ভাতিজাকে দেখতে আসবে না? রিয়ান আপ্লুত হয়, সন্তুষ্টতে যেন পাখা নাড়িয়ে আকাশে উঠছে। দ্রুত আনোয়ার সাহেবের দিকে এগিয়ে আসে, মুগ্ধ চোখে চেয়ে ভদ্রলোকের কাঁধ ঘেঁষে হাত দুটো বাড়িয়ে দিয়ে আদুরে গলায় আবদার ধরে, চাচা, আমার কোলে একটু দিন না। আনোয়ার সাহেব উচ্চ কণ্ঠে হেসে ওঠেন, বলেন, এভাবে বলার কি আছে, নাও নাও, এই তো। রিয়ান কাঁপা কাঁপা হাতে ফাইজাকে বুকে জড়িয়ে নেয়। কি ভীষণ আনন্দের স্রোত বয়ে যায় তার অন্তরের ভেতরে, তা ভাষায় প্রকাশ করার মতন নয়। তাদের তন্ময়ের সন্তানেরা, এই ভাবনাটাই যেন তার চোখ ভিজিয়ে তুলতে যথেষ্ট। রিয়ান ছলো ছলো চোখে ফ্যাচ ফ্যাচ কণ্ঠে আওড়ায়, মামুনি, কি ভীষণ কষ্ট করেছি আমরা তোমাদের পৃথিবী দেখাতে। তা যদি ভবিষ্যতে জানো আমাকে তুমি গুনে গুনে গালে 4টা চুমু দেবে, লিখে রাখো। সুহানি ঠোঁটে ঠোঁট টিপে হাসি চেপে চিমটি কাটে রিয়ানের বাহুতে, শাসায় চুপি সারে, তুই কি থামবি? তন্ময় দীর্ঘশ্বাস ফেলে, আর চোখে দেখে মাহিনের আগ্রহী মুখ। মাহিন মাথা নুয়ে তন্ময়ের কানের কাছে ফিসফিস করে বলে, কনগ্রাচুলেশনস দোস্ত, তোর বাবা হওয়ার ক্রেডিট কিন্তু আমাদের 1% হলেও আছে। হ্যাঁ মানছি 99% তোর, কিন্তু দোস্ত, বাসর আমরাই সাজিয়েছিলাম, রিমেম্বার। নাইলে কিন্তু আজ তুই 2টো সন্তান হাতে দাঁড়াতে পারতি না। তাই এখন বাবাকে আমার কোলে দে তাড়াতাড়ি। তন্ময় নির্বিকার থাকতে পারে না, থমথমে চোখে বন্ধুকে কিছুক্ষণ দেখে নেয়। অগত্যা নিঃশব্দে হেসেও ফেলে ওদের কাণ্ডতে। সাথে সাথে সন্তানকে অতি সাবধানে বাড়িয়ে দেয় বন্ধুর কোলে। মাহিন উৎসাহিত তবে কম্পিত হাতে ফাইজাকে কোলে নিয়ে মোমের মতন গলে যায়, মাথায় হাত বুলিয়ে দেয়। তন্ময় সেই দৃশ্যে হাসে, নরম চোখে দেখে সন্তানদের ঘিরে থাকা আবেগাপ্লুত পরিবারকে। হাত ঘড়িতে দৃষ্টি বুলিয়ে তন্ময় সরে আসে, খুঁজে বেড়ায় নার্সদের। বাইরে ঝুম বৃষ্টি নামছে তখনও, ভোররাত থেকেই নেমে যাচ্ছে। ঝোড়ো বাতাস এখনও বিদ্যমান। করিডোরের মাথায় মস্ত বড় জানালা, জানালার কাছ বেয়ে বয়ে যাচ্ছে বৃষ্টির রেখা। তন্ময় দাঁড়িয়ে আছে এখানটাতে, ঠিক জানালার সামনে, দৃষ্টি শূন্যে। ভাবনারা সচেতন। গোটা একদিন পোস্ট অপারেটিভ কেয়ারে রাখা হবে অরুকে। জ্ঞান ফিরলে শুধুমাত্র স্বামীকে সেখানে ঢোকার অনুমতি দেওয়া হবে। তন্ময় অপেক্ষা করছে অরুর জ্ঞান ফেরার। ডাক্তার বলেছিলেন ঘণ্টাখানেক লাগবে। ঘণ্টাখানেক তো সেই কখন কেটে গেল। অরুর কি এখনও জ্ঞান ফেরেনি? তন্ময় কোনোভাবেই শান্তি পাচ্ছে না যে। অরুকে এক নজর না দেখা অবধি বুঝি পুরোপুরি শান্তি নেই তার। অবচেতন মনটা অশান্ত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ঘড়ির কাঁটার সঙ্গে ঘুরছে তার চেতনাও। চোখের পাতায় ভেসে বেড়াচ্ছে অরুর আদরে হাস্যোজ্জ্বল দীপ্তি ছড়ানো মুখখানি। কয়েকটা ঘন্টা তার কাছে এক যুগের সমান হয়ে দাঁড়িয়েছে। বাইরে এমন ঝুম বৃষ্টি মনে করিয়ে দিচ্ছে কত শত স্মৃতির মেলবন্ধন। অরুর সহস্র রকমের আবদার ইচ্ছেদের নানান ধরনের অদ্ভুত কাণ্ডের সংমিশ্রণের এক ফিল্ম যেন চোখের পাতায় ছাড়া হয়েছে। সেই ফিল্মের একটা অংশতেই তার মনোযোগ স্থির হয়। অরু তখন সবে 17তে, 2 গাল ভর্তি মাংস ফুলো ফুলো, চেহারা জুড়ে বাচ্চা বাচ্চা ভাব। গোলগাল চোখ দুটো তুলে তাকালে মনে হতো খরগোশ চেয়ে আছে। তন্ময় ওই চোখে চেয়ে কখনো ওর একটা আবদারও ফেলতে পারেনি। ও তখন নতুন নতুন শাড়ি পরতে চাইতো, সুন্দর সুন্দর কামিজ পরতে চাইতো, সাজগোজ করে পরিপাটি থাকতে ব্যাকুল হয়ে পড়ত। যেই পোশাকে একটু বড় বড় দেখাবে তাই পরে তন্ময়ের চারিপাশে ঘুরতে উতলা হয়ে থাকত। ভারী দস্যি ছিল। তন্ময় সবসময় সবখানে সবভাবে ওকে লক্ষ্য করত।
গোপনে খুব করে ওর পাগলামি দেখত। আশ্চর্য হতো, এত ধৈর্য বুঝি কাউকে মাত্রাতিরিক্ত ভালো লাগলেই আসে। নাইলে তন্ময়ের মতন এমন নির্বিকার চুপচাপ গম্ভীর পুরুষকে অমন কিশোরী বয়সে মন দেবার মানেই হয় না। তার জন্য অমন আতপাগল কাণ্ড করার কারণও হয় না। ওর বয়সী মেয়েরা তখন সম্ভবত একটু বেয়াড়া ছেলেদের পছন্দ করে থাকত, যারা প্রেমের টপ ক্লাসের সার্টিফিকেট প্রাপ্ত। পিছু পিছু ঘুরবে, ত্যক্ত বিরক্ত করবে, কিন্তু ওরও ছিল ভারী অদ্ভুত। তন্ময়ের মতন একজন যে প্রেমে পাগল অরুকে এড়িয়ে বেরিয়েছে বছরের পর বছর, এমন একজনকে কি করে কেউ পছন্দ করে যেতে পারে এমন মাত্রায়? সেক্ষেত্রে তন্ময়ের প্রেমে পড়ার, ভালো লাগার, ভালোবাসার হাজারো কারণ আছে। চোখের সামনে এমন সুন্দর দেখতে এক দস্যিমের চঞ্চলতার প্রেমে পড়া কঠিন কিছু তো নয়, বরঞ্চ সহজ এক বিষয়। তন্ময় মুগ্ধ হতো ওর সব কিছুর উপর। তন্ময়কে দেখতে পেলেই কেমন জল করত ওর চোখ দুটো। শরীরে এক অন্যরকম আনন্দ নিয়ে ঘুরে বেড়াতো তার চতুর্দিকে। ওর কর্মকাণ্ডই বলে দিত মুখে বলতে না পারা হাজারো কথা। 17তে ও শুধুই দূর থেকে তার পিছু নিত, তবে 18তে ওর পরিবর্তনটা ছিল অন্যরকম, চোখে বিধার মতন। ওই বয়সটায় যেন মেয়েদের সৌন্দর্যের বিস্তারিত প্রকাশ ঘটে। তখন বাদলার দিন, যখন তখন ঝুম বৃষ্টি নামে ঘন্টার পর ঘন্টা। সেই দিনও নামছিল। ভোর থেকে টানা বৃষ্টি হচ্ছিল। তন্ময় সেদিন বাড়িতেই, ছুটির দিন তো। বিকেলের পরপর বৃষ্টির মাত্রা বাড়ে, আকাশ কালো হয়েছিল। তন্ময় কেবলই উঠেছিল ছাদের উদ্দেশ্যে। ছাদের দুয়ারে গিয়েই তার পাজোড়া থমকে যায় পুরোপুরি। শ্বাস প্রশ্বাস ক্ষণিকের জন্য বুকে আটকে রয়। ছাদে অরু ভিজছে, টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে ওর গা জুড়ে, কোমর সমান কালো চুলগুলো ছাড়া। সেগুলো ভিজে অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজে ভাঁজে লেপ্টে ছিল। ওর দুই হাতে তন্ময়ের নেভি ব্লু রঙের শার্টটা। বুকে তার শক্ত করে জড়িয়ে রেখেছে, হাসছে, ঘুরছে, বিড়বিড় করে কথাও বলছে। তন্ময়ের হৃৎপিণ্ড তখন উত্তেজিত, কি জোরসে বিট করছিল। মনে হচ্ছিল হার্ট ব্লক খাবে সে। দুই হাতে শক্ত মুষ্টিবদ্ধ তার চেতনা ফেরাতে ব্যর্থ। বৃষ্টিতে ভেজা অরু আর অরুর বুকে থাকা তার শার্ট যেন তার জন্য কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস ছিল। শার্টের বদলে তন্ময় ওই বুকের মধ্যে, এই কল্পনা তার মাথা থেকে কোনোভাবেই যাচ্ছিল না। এরপর থেকে অরুর পাগলামির মাত্রা দিনকে দিন বাড়ছিল বইকি কমছিল না। নানাভাবে নানা কায়দায় তন্ময়কে পাগল না করলে যেন ওর পেটের ভাত হজম হচ্ছিল না। তন্ময়ও ছিল এক পাগল, প্রচণ্ড রকমের এক উন্মাদ। অরুর জন্য উন্মাদ, অরুতেই উন্মাদ। স্যার, পেশেন্টের জ্ঞান ফিরেছে। তন্ময় চমকে ওঠে, চেতনা ফিরে তার। সামনে পেছনে না তাকিয়েই মুহূর্তেই দ্রুত কদমে এগোয় পোস্ট অপারেটিভ রুমের দিকে। তার ব্যাকুল অধৈর্য পাজোড়া এক মুহূর্তের জন্য থামে না। সজোরে একটানে দরজাটা খুলে ঢুকেই থমকে পড়ে। নিপুণ দৃষ্টিতে দেখে বেডে শুয়ে থাকা দেহটা। দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে নার্স। অরু শুয়ে আছে, হাতে স্যালাইন চলছে। সে দরজার দিকে ফিরে চেয়েছিল। তন্ময়কে দেখতে পেতেই ঠোঁট ফুলিয়ে ঝরঝর করে কেঁদে ফেলে। ডাকে, তন্ময় ভাই। তন্ময় বড় করে শ্বাস টেনে নেয়। অনুভব করে তার অশান্ত হৃদয় শান্ত হয়ে পড়েছে এক পলকেই। হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক হয়েছে। অসহনীয় হয়ে ওঠা পৃথিবীটা মুহূর্তেই সহনীয় হয়ে যাচ্ছে। তন্ময়ের সাড়া না পেয়ে অরু ফুপিয়ে বিড়বিড় করে ওঠে, আমাকে কি আর ভালো লাগছে না আপনার এখন? বাচ্চাদের পেয়ে বুঝি আমাকে আর মনে নেই আপনার? বলতে বলতে উঠে বসতে চাইলে তন্ময় অসহায় কদমে দ্রুত এগিয়ে এসে জাপটে ধরে ওকে। শুয়ে দেয় সাবধানের সাথে।
দুই হাতে অরুর ফ্যাকাশে মুখখানি ধরে অজস্র চুমু বসায় এক এক করে মুখের প্রত্যেকটা অংশে। নাকের ডগায় গাঢ় চুমু খেয়ে চোখের মণিতে চায়। অরুর চোখ দুটোতে তারাদের নিবাস। তন্ময় সেই চোখ দুটোতেও ঠোঁট ছুঁয়ে দেয়। একটা হাতের পাতা নিজের দুটো হাতের পাতায় জড়িয়ে নিয়ে মিহিস্বরে শুধায়, কেমন লাগছে এখন? অরু নাক টেনে বলে, খুব ভালো লাগছে। আমি তো এখন আপনার বাচ্চাদের মা। তন্ময় ঠোঁটে ঠোঁট টিপে ধেয়ে আসা হাসিটুকু গিলে ফেলতে চেয়েও পারে না। হেসে ফেলে শব্দ করে। মাথা নুয়ে অরুর হাসি মাখা ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে ফিসফিস করে বলে, আমার বাচ্চাদের মা। এখন কি বাচ্চাদের পাশাপাশি বাচ্চার মাকেও পালতে হবে, নাকি শুধু আদর করলেই হবে? অরু ভারী লজ্জা পায়, দৃষ্টি নামায়। তন্ময়ের দিকে চাইতেই পারে না। সেভাবেই বিড়বিড় করে বলে, আমি কি বাচ্চা নাকি? তন্ময় আগ্রহী হয়। ও, তাহলে তো পালতে হবে না, খুব আদর করতে হবে, তাই তো? অরু অন্যদিকে চেয়ে দুই গাল ভরে হেসে মাথা দোলায়। পর মুহূর্তেই এক হাত ছড়িয়ে দেয়। জড়িয়ে ধরার আহ্বানে সাড়া দেবার সামর্থ্য কি তন্ময়ের আছে? নেই তো। সে ঝুঁকে অরুকে বুকে জড়িয়ে ধরে আলতোভাবে। চোখ জোড়া বুজে বড় করে শ্বাস টেনে নেয়। চুলে ঠোঁট ছুঁয়ে হাত বুলিয়ে ওড়ায়, আমার পৃথিবী তুই ছাড়া অসম্পূর্ণ জান। তুই আমার পৃথিবীর চাঁদ, আমার বেঁচে থাকার অনেক বড় কারণ।